প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃজনশীল সলভ ক্লাস করব। যে অধ্যায়টা হচ্ছে পদার্থের গঠন। এই অধ্যায় থেকে তুমি ধরো একটা সৃজনশীল প্রশ্ন মাস্ট পাবাই। আর এই অধ্যায়টা থেকে সৃজনশীলের জন্য যদি আমরা দেখি কতগুলো টাইপ পাবো। এটা হচ্ছে কি টাইপ 1-এ আমরা পাচ্ছি বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেল রিলেটেড প্রশ্ন। টাইপ 2-তে পাবো হচ্ছে আমরা কৌণিক ভরবেগ এবং শোষণ, যেটা রাদারফোর্ড এবং বোরের পরমাণুর সাথে রিলেটেড। এবং আমাদের কি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস থেকে একটা অংশ পাবো, সৃজনশীলের অংশ। এবং লাস্ট পাচ্ছি আমরা কি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম এবং আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে। এবং আরেকটা পাবো আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপ থেকে প্রশ্ন। ওকে, তাহলে আমরা যদি দেখি এখানে টাইপ কয়টা পাচ্ছি। টাইপ এই জায়গায় সৃজনশীলের টাইপ হচ্ছে কি কি টাইপ। 1 নম্বর টাইপ হচ্ছে বোর ও রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল এখান থেকে। 2 নম্বর টাইপে আমরা ইলেকট্রন বিন্যাস ও কোয়ান্টাম সংখ্যার অংশ থেকে পাচ্ছি। কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে। 3 নম্বর আমরা পাবো আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে। আর 4 নম্বর পাবো শতকরা সংযুতি হতে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। ঠিক আছে। এই কয়েকটা টাইপ থেকে আমরা এখান থেকে সৃজনশীল প্রশ্ন ভরব। তো প্রথমে আমরা যাই টাইপ 1, যেটা রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের রিলেটেড। তারা উদ্দীপকে তোমাকে উদ্দীপকে এইভাবে দেওয়া থাকবে। একটা হচ্ছে ধরো চিত্র ক এবং চিত্র খ। যদি এরকম চিত্র দেখো তাহলে তুমি বুঝে রাখবে এটা হচ্ছে আমাদের কি বোরের পরমাণু মডেল। আর এরকম চিত্র দেখলে তুমি মনে রাখবা এটা রাদারফোর্ডের পরমাণু মডেল। এখন এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো একটু যদি তুমি দেখে রাখো। যে চিত্র ক এর মডেলটি সীমাবদ্ধতা সহ আলোচনা করো। চিত্র খ মডেলটি অর্থাৎ বোর পরমাণু মডেলটি সীমাবদ্ধতা সহ আলোচনা করো। চিত্র ক এবং খ মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। চিত্র ক ও খ এর মধ্যে পার্থক্য লিখো। উদ্দীপকের মডেল দুটির সাদৃশ্য বৈসাদৃশ্য লিখো। উদ্দীপকের মডেল দুটির মধ্যে কোনটি উন্নত বর্ণনা করো। উদ্দীপকের মডেল দুটির মধ্যে কোনটা পরমাণু স্থায়িত্ব বিশ্লেষণ করে বর্ণনা। এই কয়েকটা প্রশ্ন বললেই আমরা এখান থেকে একটা অংশ কমন পাবো। ঠিক আছে। তাহলে দেখো আমরা একটা করে প্রশ্ন আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন যেটা বলতে সেটা হচ্ছে কি চিত্র ক সীমাবদ্ধতা সহ আলোচনা করো। তাহলে আমরা বলতেছি কি চিত্র ক হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। এই পরমাণু মডেলে যদি আমরা উত্তরটা বলি তাহলে সীমাবদ্ধতা সহ আলোচনা করতে বলছে। প্রথমে আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে স্বীকার্য। এইভাবে স্টেপ বাই স্টেপ লিখবা। স্বীকার্য 1 নম্বর বলবা কি যে পরমাণুর কেন্দ্রে তার সমস্ত ভর পুঞ্জীভূত থাকে। একে নিউক্লিয়াস বলে। কি বলে? নিউক্লিয়াস বলে। 2 নম্বর পয়েন্টটা দিবা কি পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা এবং এই ফাঁকা স্থানে ইলেকট্রন অবস্থান করে। ইলেকট্রন অবস্থান করে। 3 নম্বর যে স্বীকার্যটা বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ একটি
নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে ঠিক যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে। নাম্বার পয়েন্টে কি লিখতে পারো যে আমাদের নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জযুক্ত হওয়ার কারণে এদের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়, যাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এবং তাদের কেন্দ্র বিমুখী বলটা দুইটাই কি থাকে, এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল কি থাকে, সমান থাকে। এরকম করে তুমি হচ্ছে স্বীকার্যগুলো লিখলা। এরপরে আমরা আসি সীমাবদ্ধতা বলতে কি বোঝাচ্ছে, যে তার কি কি ভুল ছিল। তাহলে আমরা এখানে লিখি সীমাবদ্ধতা। তাহলে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলে কি কি সীমাবদ্ধতা ছিল? 1 নম্বর সীমাবদ্ধতা, ইলেকট্রনগুলো যে কক্ষপথে পরিভ্রমণ করে তার আকার সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়নি। আকার সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়নি। এটা হলো প্রথম সীমাবদ্ধতা। 2 নাম্বার বলছে যে সৌরজগতের যে গ্রহগুলো আছে এবং সূর্য, তারা সবাই যে চার্জ নিরপেক্ষ, কিন্তু আমাদের নিউক্লিয়াস কিন্তু চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত, এবং ইলেকট্রনগুলো কি রে, চার্জবিহীন। অর্থাৎ চার্জযুক্ত কণার সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস ও ইলেকট্রনের সাথে চার্জবিহীন সূর্য ও গ্রহের তুলনা করা ঠিক হয়নি। ঠিক আছে। এবং এখানে পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। আমরা যদি দেখি পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। 3 নাম্বারটা আমরা কি বলতেছি, 3 পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দেয় না। পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দেওয়া হয় নাই। ঠিক আছে। এবং সবথেকে এবং বড় ভুল, এটা আমি এইখানে লিখতেছি 4 নাম্বারটা, ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে কোনো চার্জযুক্ত কণা কাউকে কেন্দ্র করে ঘুরলে চার্জ হারাতে থাকে, শক্তি হারায়, এবং কক্ষপথের ব্যাসার্ধ কি হয়, হ্রাস পেয়ে নিউক্লিয়াসে পতিত হয়। কোথায়? নিউক্লিয়াসে পতিত হয়। অর্থাৎ আমাদের পরমাণুর কোনো অস্তিত্ব থাকে না। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ঠিক আছে। এখন আমরা আসি পরীক্ষা যদি আসে, এইভাবে তুমি প্রথমে স্বীকার্যগুলো লিখবা, পরে হচ্ছে কি সীমাবদ্ধতা লিখবা পয়েন্ট আকারে। এবার আমরা আসি 2য় নম্বর প্রশ্ন, চিত্র ক এবং খ মডেলের সীমাবদ্ধতা সহ আলোচনা। তাহলে চিত্র খ মডেলটি সীমাবদ্ধতা সহ আলোচনা করো। তাহলে খ মডেলটা আছে কি, আমাদের চিত্র খ হলো কি বোরের পরমাণু মডেল। কার? বোরের পরমাণু মডেল। কার পরমাণু মডেল? বোরের। নিচে এটার বর্ণনা করা হলো এইরকম আগের মতো। প্রথমে স্বীকার্যগুলো দিবা। স্বীকার্য কি স্বীকার্য? 1
শক্তি স্তরের ধারণা, শক্তি স্তরের ধারণা। তিনি কি বলছে, আমি এখানে লিখতেছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, নির্দিষ্ট জাস্ট কি শব্দ অ্যাড করছে, বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। একে কি বলা হয়, একে শক্তি স্তর বা অরবিট বলা হয়, একে শক্তি স্তর বা অরবিট বলে। এটা শক্তি স্তরের ধারণা। এবং 2 নম্বর পয়েন্ট আমরা বলবো কৌণিক ভরবেগ। 2 নম্বর পয়েন্টে কি ধরনের ধারণা দিছে, কৌণিক ভরবেগ। এটা আমি ডিটেলস লিখতেছি না, তোমাদের সময় লাগবে পুরোটা লিখলে। কৌণিক ভরবেগ বলবা যে ম্যাক্স প্লাঙ্ক বলছে যে এটার কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু হবে কি nh/2π এর সমান, ঠিক আছে। এবং 3 নাম্বার কি শক্তি শোষণ এবং বিকিরণ। 3 নম্বর পয়েন্ট আমরা কি বলতেছি, শক্তির শোষণ এবং বিকিরণ, শক্তির শোষণ ও বিকিরণ। যে প্রথম কথা হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরে তখন সে শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না। তবে যদি তাকে বাইরে থেকে শক্তি দেওয়া হয় তাহলে কি ইলেকট্রনকে বাইরে থেকে শক্তি দিলে কি হবে, ইলেকট্রন কিছু পরিমাণ শক্তি শোষণ করে, কিছু পরিমাণ শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। এবং আরেকটা উল্টা ঘটনা বলবো, যদি শক্তি অপসারণ করা হয় তাহলে ইলেকট্রন শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে কি হয়, নিম্ন শক্তি স্তরে আসে। যে শক্তির মানটা ডেল্টা ই ইকুয়াল টু hc/λ, এটা একটা সূত্র। ডেল্টা ই ইকুয়াল টু কি hc, এটা যা স্বীকার্য। এবার আসি আমরা কিসে, তাদের সীমাবদ্ধতা। কি সীমাবদ্ধতা, ধরো সীমাবদ্ধতা অর্থাৎ বোর পরমাণু মডেলের কিছু ভুল বা ত্রুটি ছিল, যে এগুলোকে আমরা বোর পরমাণুর সীমাবদ্ধতা বলি। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, ঠিক আছে। 2 নাম্বার যে পয়েন্টটা পাচ্ছি, 2 নাম্বার পয়েন্টে আমরা কি দেখব, সেটা হচ্ছে কি তার মতে কক্ষপথের আকার ছিল কি বৃত্তাকার, কিন্তু আধুনিক গবেষণায় কক্ষপথগুলো কি হয়, বৃত্তাকার বা উপবৃত্তাকার হয়। কি হয়, উপবৃত্তাকার হয়, ঠিক আছে। এরকম ক্ষেত্রে আরো 2-1টা আছে, তার সীমাবদ্ধতা আছে, তোমরা লিখে নিবা, ঠিক আছে। আমরা এখন 3 নম্বর প্রশ্নটাতে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, যে চিত্র ক ও খ মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, তোমার মতামত দাও। চিত্র এখানে খ লেখা হবে, চিত্র ক এবং খ এর মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, মানে অধিক গ্রহণযোগ্য কোনটা, অবশ্যই আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য। এইটার উত্তর লিখতে গেলে তোমরা এইভাবে লিখবা, রাদারফোর্ডের পরমাণু মডেল, এভাবে লিখবা। চিত্র ক হচ্ছে বোর পরমাণু, এই রাদারফোর্ডের পরমাণু মডেল, আর হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল অপেক্ষা কি বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য। বোর পরমাণু মডেল কি রে অধিক গ্রহণযোগ্য,
ব্যাখ্যা করা হলো, তখন তুমি এইভাবে পয়েন্ট লিখবা যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কক্ষপথের আকার ধারণা দেওয়া হয় নাই, কিন্তু বোর পরমাণু মডেলে কক্ষপথগুলোকে কি দেওয়া হয়, বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়। কি বললাম, রাদারফোর্ডের পরমাণু মডেলে কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দেওয়া হয়নি, কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দেওয়া হয়নি, আকার সম্পর্কে ধারণা দেওয়া হয়নি, ধারণা দেওয়া হয়নি। কিন্তু বোর পরমাণু মডেলে কক্ষপথের আকার কি বলা হয়েছে, বৃত্তাকার বলা হয়, বৃত্তাকার বলা হয়েছে। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দেওয়া হয় নাই, বোর পরমাণু মডেলে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, এইভাবে লিখবা, রাদারফোর্ডের পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা নেই, পারমাণবিক বর্ণালী সম্পর্কে কি দেওয়া হয় নাই, ধারণা দেওয়া হয় নাই। কিন্তু বোর পরমাণু মডেলে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ধারণা দেওয়া হয়, পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা হয়, 3 নম্বর পয়েন্টটা দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তখন তারা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, আর ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে কি হয়, নিম্ন শক্তি স্তরে আসে। এটা সম্পর্কে কি দেয় নাই, রাদারফোর্ডের ধারণা না দিলেও বোরের ধারণা দেওয়া হয়েছে। তাহলে কি বললাম, রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কে ধারণা হয়নি, শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে ধারণা দেওয়া হয় নাই। কিন্তু বোর পরমাণু মডেলে ইলেকট্রন শক্তি শোষণ করলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে লাফ দিয়ে যায়, শক্তি স্তরে লাফ দিয়ে যায় এবং শক্তি বিকিরণ করলে কি হয়, উচ্চ শক্তি স্তর থেকে শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। এই 3টা পয়েন্ট লিখবা, লেখার পরে বলবা কি উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেল অপেক্ষা বোর পরমাণু মডেলটা কি অধিক গ্রহণযোগ্য। ঠিক আছে, এটাই হলো আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা, সেটা যদি দেখি, চিত্র ক এবং খ মডেলের দুটির মধ্যে পার্থক্য লিখো। তাহলে যেটা পড়াইলাম এটাই কিন্তু পার্থক্য। ঠিক আছে, তোমরা পার্থক্য যখন লিখবা জাস্ট ছক আকারে লিখবা, এখানে তো পয়েন্ট আকারে লিখছি, ছক আকারে লিখবা। রাদারফোর্ডের পরমাণু মডেলে কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দেওয়া হয় নাই,
বোর পরমাণু মডেলে কক্ষপথের এভাবে তোমরা একটা ছক দেবে, একদিকে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একদিকে হচ্ছে কি রে বোর পরমাণু মডেল। জাস্ট উপরের লাইনটা রাদারফোর্ডের পরমাণু মডেলে আকার সম্পর্কে ধারণা দেওয়া হয় নাই, আর বোর পরমাণু মডেলে কক্ষপথের আকার বৃত্তাকার বলা হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দেওয়া হয় নাই, কিন্তু বোর পরমাণু মডেলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি শোষণ বিকিরণ সম্পর্কে ধারণা দেওয়া হয় নাই, আর এখানে শক্তি শোষণ বিকিরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়। আর একটা জিনিস দিতে পারো যে রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু স্থায়িত্ব প্রমাণ করা যায়নি, কিন্তু বোর পরমাণু মডেলে পরমাণু অস্থায়িত্ব কি করা যায়, প্রমাণ করা যায়। এভাবে তোমরা পার্থক্য লিখে ফেলবা, ঠিক আছে। এরপরে প্রশ্নটা দেখি, এরপরে প্রশ্নটা কি বলছে 5 নাম্বার, উদ্দীপকের মডেল দুটির মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য লেখো। তো বৈসাদৃশ্য মানে পার্থক্য আমরা পড়ে ফেলছি, এখন সাদৃশ্য কি বলতো, মানে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে কি কি মিল পাওয়া যায়। তাহলে দেখো, যদি আমরা জাস্ট সাদৃশ্যটা বলি, বৈসাদৃশ্য তোমরা পার্থক্য আকারে লিখবা, সাদৃশ্য বা মিল কি। প্রথম কথা হচ্ছে যে দুইটা পরমাণু মডেলেই পরমাণুর কেন্দ্রে কি থাকে, লিখবা দুটি পরমাণু মডেলেই, দুটি পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর কেন্দ্রে কি থাকে, কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, কি থাকে, নিউক্লিয়াস থাকে। এবং 2 নম্বর পয়েন্টে কি লিখবা, দুটি পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন কি থাকে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ইলেকট্রন কি করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক আছে। 3 নম্বর সাদৃশ্যটা কি, দুটি পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। এগুলা গেল কি সাদৃশ্য। আর তুমি বৈসাদৃশ্য যখন লিখবা, বৈসাদৃশ্য, তখন তুমি এই যে আমরা আগে পড়াইছিলাম না, এই অংশটুকু তুমি পুরোটাই লিখে দিবা, তাহলে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করা হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা আসি পরের প্রশ্নটা, যে উদ্দীপকের মডেল দুটির মধ্যে কোনটা বেশি উন্নত, ওই সেম প্রশ্ন সেম উত্তর। লাস্ট উদ্দীপকের মডেল দুটির মধ্যে কোনটি পরমাণু স্থিতিত্ব বিশ্লেষণ করে, মনে রাখবা বোর পরমাণু মডেলটা পরমাণুর স্থায়িত্ব নির্দেশ করে। কেন, তুমি তখন ম্যাক্সওয়েলের তথ্যটা ব্যাখ্যা দিবা, যে ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। একটা সময় দেখা যায় যে ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে কোনো চার্জযুক্ত কণা কাউকে কেন্দ্র করে ঘুরতে থাকলে সে অনবরত কি হয়, শক্তি হারাতে থাকে, একটা সময় কি হবে, নিউক্লিয়াসে পতিত হবে, অর্থাৎ পরমাণু স্থায়িত্ব আর থাকে না। কিন্তু বোর পরমাণু মডেল বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনের সময় সে শক্তি শোষণও করে না এবং বিকীর্ণ করে না, মানে একটা নির্দিষ্ট কক্ষপথে সে ঘুরতে থাকে। তবে বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে তারা নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে যায়, এবং শক্তির অপসারণ করলে উচ্চ শক্তি স্তরে কি হবে, নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে। সুতরাং তুমি বলবা যে বোর পরমাণু মডেল পরমাণু স্থায়িত্ব বিশ্লেষণ করে। তাহলে একটা টাইপ আমাদের শেষ। এবার আমরা আসি পরের টাইপটা। দেখো, কৌণিক ভরবেগ এবং শক্তি শোষণ এবং বিকিরণ রিলেটেড কিছু ম্যাথ আছে, যেটা তোমাদের ঘ নাম্বারে আসবে, এবং ঘ নাম্বারে আমরা আগের টাইপটা যেটা করছি ওটা ঘ নাম্বারে আসার সম্ভাবনা অনেক বেশি, ঘ নাম্বারে এটা শিওর। এখন ধরো আমরা একটা একটা করে ম্যাথ করব, তোমাকে এইভাবে করে দিতে পারে, অথবা তোমাকে হচ্ছে অন্যভাবেও উদ্দীপক দিয়ে দিতে পারে, ঠিক আছে। তা আমরা দেখো এখানে একটা উদ্দীপক দিছি, যেখানে আমরা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। দেখো এটা কে এল, আর এইটা হচ্ছে আমাদের এম তম শক্তি স্তর এন, আর এটা কে এল, এখানে হচ্ছে এম। ওকে, তাহলে আমরা যদি দেখি প্রথম ম্যাথটা, চিত্র ক এর এন শক্তি স্তরে ঘূর্ণনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা যদি দেখি, কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র কি, এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে এন তম শক্তি স্তর, তাহলে 1 2 3 4 চতুর্থ শক্তি স্তর না, যেখানে এন এর মান কত 4, এবং আমরা এইচ এর মান আমরা সবাই মুখস্থ করব 6.626 ইন্টু 10 ইনভার্স 34, ঠিক আছে। এখন পাই এর মান তো আমরা সবাই জানি কত রে, 3.1416।
তাহলে আমরা কৌণিক ভরবেগ এম ভি আর এর ইকুয়াল টু কি বুঝবো, এন এর জায়গায় বলো কয় নম্বর শক্তি স্তরে ঘুরতেছে 4, তাহলে এন এর মান কত হবে 4 ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34 এবং নিচে যে 2 ইন্টু 3.1416 ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের কি আনসার। এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দেখো এখানে বলছে যে উদ্দীপকের চিত্র ক এর ইলেকট্রনের শোষিত শক্তির মান। এখানে একটা জিনিস বলছে যে উদ্দীপকটা যদি ভালো করে দেখো, ইলেকট্রন প্রথম শক্তি স্তরে চতুর্থ শক্তি স্তরে লাফ দিয়ে গেছে যখন তার বিকৃত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য 476 ন্যানোমিটার দেওয়া আছে। তোমাকে বলছে শোষিত শক্তির মান, এটা শোষিত শক্তির মান হবে না, হ্যাঁ সরি শোষিত শক্তির মানই হবে, কারণ যেহেতু সে নিম্ন শক্তি স্তর থেকে কি হয়েছে উচ্চ শক্তি স্তরে গেছে, তাই না? তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা দেখি, শোষিত বা বিকৃত শক্তির মান নির্ণয় সূত্র ডেল্টা ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, যেখানে ডেল্টা ই হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির মান, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখন মানগুলো দেখো তো কি কি আছে। এইচ এর মান কত 6.626 ইন্টু 10 ইনভার্স 34, প্রত্যেকটাই আমরা এসআই এককে নিব, ঠিক আছে। আর আলোর বেগ সি হচ্ছে কি আলোর বেগ, যার মান কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর ল্যামডা তোমার দেওয়া আছে 476 ন্যানোমিটার, তাই না? কি দেওয়া আছে 476 ন্যানোমিটার। এখন এই যে 476 ন্যানোমিটার দেওয়া আছে, আমরা বলছিলাম এই ম্যাথগুলো করার সময় এসআই একক নিতে হবে। তাহলে আমার এটা তো ভাই ন্যানোমিটারে এসআই একক, দূরত্বের এসআই একক কি মিটার, তাহলে মিটারে কনভার্ট করতে গেলে কি হবে 476 ইন্টু 10 ইনভার্স 9 মিটার। কারণ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 1 ন্যানোমিটার সমান 10 ইনভার্স 9 মিটার, এই জন্য আমরা ওটাকে গুণ করছি। তাহলে ওই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে শক্তির মান আমরা কি হচ্ছে পাই যাচ্ছি। তাহলে কি এইচ এর মান কত 6.626 ইন্টু 10 ইনভার্স 34, সি এর মান কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এবং নিচে ল্যামডার মান কত 476 ইন্টু 10 ইনভার্স 9। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা জুল এককে দিবা, এটাই আমাদের কি আনসার, ঠিক আছে। এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার দেখো 3 নম্বর প্রশ্নের উত্তরটা, উদ্দীপকের খ এর এম শক্তি স্তর, এটা হচ্ছে খ এম বলে দিয়েছে, দেখো প্রথম শক্তি স্তর কে এল এবং এম, যেখানে আর এর মান দেওয়া আছে কত 2.38 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মিটার, অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে আমাকে বের করতে হবে তার ইলেকট্রনের বেগ। এবার কিন্তু বলে নাই কৌণিক ভরবেগ, এবার বলছে আমাদের ইলেকট্রনের বেগ। আমরা জানি কি 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, এন এইচ বাই 2 পাই। তাহলে এখানে আমাকে খালি ভি এর মান বের করতে বলতে, তাহলে আমরা কি হবে এন এইচ বাই 2 পাই, এখানে এম এবং আরটা এখানে কি হবে নিচে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি ভি ইকুয়াল টু বসাই, এন এর মান কয় নম্বর শক্তি স্তরে ঘুরতেছে 3, তাহলে 3, আর এইচ এর মান কত 6.626 ইন্টু 10 ইনভার্স 34, 2 তো 2 সূত্রের, পাইয়ের মান কত 3.1416, মানে এম কি ইলেকট্রনের ভর, এম হচ্ছে ইলেকট্রনের ভর কত এসআই এককে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, ঠিক আছে, এসআই এককে কেজি যেহেতু ইয়া। আর আর এর মান আমাদের এখানে দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে 2.38 ইন্টু 10 ইনভার্স 18। এগুলো যদি ক্যালকুলেশন করা যেটা আসবে সেটা মিটার পার সেকেন্ডে তোমরা নিয়ে ফেলবে আনসার, ঠিক আছে। ক্যালকুলেশন চাপলেই শেষ, ঠিক আছে। এবং লাস্ট একটা প্রশ্ন আছে, দেখো 4 নম্বর প্রশ্নটা দেখো, যে চিত্র খ এর এম শক্তি স্তর হতে কে শক্তি স্তরে আসলে, অর্থাৎ এম থেকে ইলেকট্রনটা কোথায় আসছে কে তে আসছে, ঠিক আছে। তাহলে বিকৃত শক্তির মান, যেহেতু উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে, যেখানে বিকৃত শক্তির মান অর্থাৎ এখানে ডেল্টা ই এর মান, 4 নম্বর প্রশ্নের উত্তরটা যদি দেখি, এখানে ডেল্টা ই এর মান দেওয়া আছে কত 2.32 ইন্টু 10 ইনভার্স 18 জুল, ঠিক আছে। বিকৃত হলে বিকৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ তোমাকে বের করতে কার মান বলছে ল্যামডার মান ইকুয়াল টু হোয়াট, তাই না। তাহলে আমরা সূত্র জানি কি ডেল্টা ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা এইদিকে চলে আসলো, যদি ল্যামডার মান বের করতে বলছে তাহলে ডেল্টা ইটা এখানে, তাহলে কি হলো এইচ সি বাই ডেল্টা ই, ঠিক আছে। তাহলে ডেল্টা এর মান দেওয়া আছে প্রশ্নে, এইচ এর মান আমাদের মুখস্থ 6.626 ইন্টু 10 ইনভার্স 34,
আর সি এর মান আমাদের মুখস্থ কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে মান বসাই দাও 6.626 × 10⁻34। সি এর মান কত 3 × 10⁸ এবং ডেল্টা ই এর মান কত দেওয়া আছে 2.32 × 10⁻18 জুল, যেটা আমাদের এখানে জুল বসানোর দরকার নাই, ঠিক আছে কি না? ঠিক আছে। এখন দেখো এখানে ল্যাম্বডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ক্যালকুলেটরে যা আসবে সেটা আমাদের কোন এককে নিবা, মিটার এককে আনসার। ঠিক আছে। তাহলে দেখো আমরা একসাথে 4টা ম্যাথ আমরা করে ফেললাম, আর এই 4টা ম্যাথ এরকম করেই আসবে, মানগুলো চেঞ্জ করে দিবে, তোমাকে চতুর্থ শক্তি স্তরের জায়গায় তৃতীয় শক্তি স্তর বলতে পারে বা দ্বিতীয় শক্তি স্তর বলতে পারে। এবং এই 4টা টাইপের বাইরে আর কোনো ম্যাথ নাই। তুমি যদি এই ম্যাথগুলো করতে পারো তোমার এখান থেকে গ ঘ সলভ। ঠিক আছে, গ এখান থেকে আর ঘ ফার্স্ট টাইপটা। ঠিক আছে, এবার আমরা যাবো আমাদের পরবর্তী টাইপ। পরবর্তী টাইপটা কি বলছে, কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস রিলেটেড একটা টাইপ আছে। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা একটু টাইপটা দেখে নিই ভালো করে। যে দেখো এখানে 4টা শক্তি স্তর আছে, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে প্রথমে নিচে, এটা একটা দৃশ্যপট, এটা একটা আলাদা দৃশ্যপট। এখন বলছে এখানে দেখো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে না কেন ব্যাখ্যা করো। তারপরে বলছে কি ক্যালসিয়ামের 19তম ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s এ যায় কেন, এবং n-তম শক্তি স্তরে অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এই যে n-তম মানে 4র্থ শক্তি স্তরে মোট অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, আমরা ভালো করে একটু পড়ে নিই। একদম খুবই ছোট একটা অংশ ইলেকট্রন বিন্যাস। তোমরা জানো ইলেকট্রন বিন্যাসের নীতি কয়টা, 3টা। একটা হচ্ছে আউটবাউ নীতি, তারপরে হুন্ডের নীতি, আর কি পলিবিভাজ্য নীতি। তো তোমাদের বইয়ে শুধুমাত্র আউটবাউ নীতিটা আছে, তোমরা আউটবাউ নীতিটা পড়ছো, যে কোনো অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে, পর্যায়ক্রমে কি উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তাহলে আমরা এখানে 1 নম্বর প্রশ্নটা লিখি। 1 নম্বর প্রশ্নের উত্তরটা কেমনে দিব? ঠিক আছে, তো এখানে বলছে যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে না কেন। তুমি যদি ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d-তে যায় না ইলেকট্রন, 4s2 হয়, তাই না? তো আমাদের 2n² সূত্র মতে যদি n এর মান 1 হয় হলে, আচ্ছা এটা হয় না লাগে, হলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু 2n² এর জায়গায় বসাবো 2 × 1² মানে কত হবে 2টা। n এর মান যদি আমার 2 হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে 2 × 2² মানে কত 8টি। n এর মান যদি আমার 3 হয় তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে 2 × 3² অর্থাৎ 18টি। n এর মান যদি আমার 4 হয় তাহলে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে 2 × 4² অর্থাৎ কত 32টি। অর্থাৎ আমাকে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন ফিল আপ করে তারপর আমি দ্বিতীয় শক্তি স্তরে যাব, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ করে আমি তৃতীয় শক্তি স্তরে যাব, তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন ফিল আপ করে আমি কি যাব চতুর্থ শক্তি স্তরে। কিন্তু দেখো তার প্রথম শক্তি স্তরে ক্যালসিয়ামের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা, তাহলে 2টা পূরণ করে 8টাতে গেছে, 8টা পূরণ করে তৃতীয় শক্তি স্তরে গেছে, কিন্তু তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা দেখো 2 আর 6 কয়টা 8টা। এখানে 18টা পূরণ না করেই তারা চতুর্থ শক্তি স্তরে চলে গেছে, এটা ব্যতিক্রম হওয়ার কারণ। তাহলে এখানে তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন পূর্ণ না করেই ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে যায়, চতুর্থ শক্তি স্তরে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আউটবাউ নীতি। কি নীতি? কারণ আউটবাউ নীতি, ইলেকট্রন বিন্যাসের আউটবাউ নীতি। এবার তুমি আউটবাউ নীতিটা ব্যাখ্যা করবা কি, যে শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের
ক্ষেত্রে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে নিম্ন শক্তির অরবিটালে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে এটা যে আউটবাউন্ড নীতিটা। এবার তুমি দেখাবা যে এখানে আমরা যদি দেখি, এখানে দুটা শক্তি স্তর আছে, মাঝখানে আছে 3D, পরে আছে 4s। তাহলে 3D আর একটা সাইডে লিখবা 4s। দেখো তো 3D এতে আমরা শক্তির মান কি দ্বারা বলি কি n প্লাস l, n এর মান 3 আর d এর জন্য l এর মান কত হচ্ছে 2, তাহলে যোগ করলে কত হয় 5। আর 4s এর ক্ষেত্রে n ইকুয়াল টু কত 4 আর s এর জন্য l এর মান কত হবে 0, যোগ করলে কত হয় 4। অর্থাৎ 3D is greater than 4s। এজন্য মানে 3D এর শক্তি 4s এর থেকে কি বেশি, এজন্য ইলেকট্রন 3D তে না গিয়ে কোথায় গেছে 4s এ যায়। কথাটা বুঝছো কি? আর এই কারণেই এই আউটবাউন্ড নীতির জন্য ইলেকট্রনটা 2n² সূত্র, ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে নাই। যেটার উত্তর কিন্তু এই যে 2 নম্বর প্রশ্ন আছে না, ক্যালসিয়ামের 19তম ইলেকট্রনটি বা 20তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ যায় কেন? অথবা তোমাকে একটা প্রশ্ন আসতে পারে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ যায় কেন? তাহলে সেক্ষেত্রে এই অংশটুকু লেখার দরকার নাই, তুমি এখান থেকে শুরু করবা যে আউটবাউন্ড নীতি অনুসারে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পর্যায়ক্রমে কি উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। আর আমরা শক্তির মান নির্ণয় করি কি দ্বারা, n প্লাস l দ্বারা। কি দ্বারা? n প্লাস l দ্বারা শক্তির মান নির্ণয় করা হয়। শক্তির মান নির্ণয় করা হয়। আর এই শক্তির মান যখন নির্ণয় করবা তখন তুমি দেখাবা যে এখানে 3D যেন n এর মান 3 আর l এর মান কত 2, যোগ করলে হচ্ছে 5। আর 4s এর ক্ষেত্রে n এর মান 4 আর l এর মান s এর জন্য কত হয় 0, যোগ করলে কত হয় আমাদের 4। অর্থাৎ 3D এর শক্তির মান 4s এর থেকে বেশি, এই জন্য ইলেকট্রনটা 3D তে না গিয়ে কোথায় গেছে 4s এ গেছে। তাহলে দুইটার উত্তর হয়ে গেল। এবার আসে আমরা 3 নাম্বার, যে n তম শক্তি স্তর ইলেকট্রন মোট অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই যে দেখো k মানে প্রথম শক্তি স্তর, l মানে দ্বিতীয় শক্তি স্তর, m মানে তৃতীয় শক্তি স্তর আর n মানে কি চতুর্থ শক্তি স্তর। তাহলে তোমাকে যদি প্রশ্ন আসে কখনো চতুর্থ শক্তি স্তরের মোট অরবিটাল এবং মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা কোয়ান্টাম সংখ্যা জানতে হবে। যারা কোয়ান্টাম সংখ্যা জানবা তারাই শুধুমাত্র এই টপিকটা বুঝতে পারবা। আর যারা জানো না তোমরা অবশ্যই ইউটিউব থেকে হোক বা আমার চ্যানেলে কোয়ান্টাম সংখ্যার একটা আলাদা ক্লাস আপলোড দেওয়া আছে, সেটা দেখে নিও, ঠিক আছে? তাহলে আমরা এই যে চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল ও মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়, তাই এখানে একটা বক্স আঁকবা। কি আঁকবা? বক্স। এই বক্সে 1 নাম্বার একটা বক্স নিবা, এখানে নিবা প্রধান n, এটাতে নিবা সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা l, এটাতে নিবা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, এটাতে নিবা স্পিন কোয়ান্টাম সংখ্যা s, এটাতে নিবা অরবিটাল আর এটাতে নিবা ইলেকট্রন। আর এটা নির্ণয়ের সূত্র অরবিটালে উপশক্তি স্তর ইলেকট্রন নির্ণয়ের সূত্র 2 × 2l + 1, এরকম একটা সূত্র আছে। বলো, তোমাকে বলছে যে কত নম্বর শক্তি স্তর n, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা অরবিটাল এবং মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তাহলে চতুর্থ শক্তি স্তর মানে n এর মান কত 4। আর আমরা জানি কি যত নম্বর শক্তি স্তর তার উপশক্তি স্তর সংখ্যা ততটি, অর্থাৎ এখানে 4টা উপশক্তি স্তর আছে 0 1 2 3, অর্থাৎ এখানে s আছে, p আছে, d আছে এবং কি f আছে। আমরা সবাই জানি যে আমাদের যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা l এর মান যদি আমাদের এটা নির্ণয় করে -l থেকে 0 সহ +l পর্যন্ত,
আমি জিরোর সামনে প্লাস বসাই আর মাইনাস বসাই, সেটা হবে কি জিরো, ঠিক আছে। আর পি এর সামনে যদি আমরা বসাই তাহলে কি -1 থেকে শুরু করে +1 পর্যন্ত, +1 আর মাঝখানে অবশ্যই কাকে নিতে হবে, 0। তাহলে আমরা ডি এর জন্য এল এর মান কত 3, তাহলে এম কত হবে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত, -2 -1 0 +1 +2। এবং এফ এর ক্ষেত্রে কি হবে -3 থেকে +3 পর্যন্ত, তাহলে -3 -2 -1 0 +1 +2 এবং +3। এইগুলো হচ্ছে তার অরবিটাল সংখ্যা। তাহলে দেখো এম এ অরবিটাল কয়টা আছে, একটা। এই পি এ অরবিটাল আছে কয়টা, 3টা, জয়টা মান তয়টা অরবিটাল। আর ডি এ অরবিটাল আছে কয়টা, 5টা, 1 2 3 4 5, 5টি। আর এফ এ অরবিটাল আছে কয়টা, 7টা, কয়টা, 7টা। আর আমরা জানি কি একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, 2টা, একটা থাকে +12, এটা থাকে কি রে -12, +12 -12, +-12 +-12। আর যদি একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে তাহলে এখানে ইলেকট্রন থাকবে কত, 2। এখানে 3 দুগুণে কত হয়, 3টা অরবিটালে 6টা, 5টা অরবিটালে 10টা, আর 7টা অরবিটালে কয়টা, 14টা। তাহলে মোট অরবিটাল, মোট অরবিটাল কয়টা আছে, 1, 3 যোগ করলে 4, 5 9, আর 7 16। আর এখানে ইলেকট্রন আছে কয়টা, 32টা। এভাবে তুমি যদি একটা অঙ্কন লিখে রাখতে পারো তাহলে তোমার জন্য কি সুবিধা, ঠিক আছে। এখন যদি চতুর্থ শক্তি স্তর না দিয়ে তৃতীয় শক্তি স্তর দেয়, যার সাথে কি করবো, এখানে 3 বসাবা। আর তৃতীয় শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা, 3টা, 0 1 2। তাহলে এটা লেখার দরকার পড়বে না, তাহলে পরীক্ষার জন্য এটাই যথেষ্ট, ঠিক আছে। তাহলে আমাদের 2 নম্বর টাইপটাও, সরি 3 নম্বর টাইপটাও শেষ। এবার আসলে আমরা 4 নম্বর টাইপ, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে। তোমাকে এমন দিছে যে উদ্দীপকের কোন মৌল দুটিতে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমতা দেখা যায় এবং কেন। এখানে একটা মৌল আছে আর্গন, যার 18 পারমাণবিক সংখ্যা, এক্স এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 24, মানে এটা ক্রোমিয়াম। আর ওয়াই এর পারমাণবিক সংখ্যা কত আছে, 29। তাহলে এই কয়েকটার মধ্যে কারা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম দেখায়, মনে রাখবা। এ হইল আর্গন, এ হইল কি আর্গন, কিন্তু পারমাণবিক সংখ্যা কি 18, এটা হচ্ছে এ। বি হচ্ছে ক্রোমিয়াম এবং সি হচ্ছে কি কপার। তাহলে এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 শেষ। কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, তোমরা সবাই জানো যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি কোনো একটা উপশক্তি স্তরে পূর্ণ বা অর্ধপূর্ণ, ঠিক আছে, ইলেকট্রন থাকে, পি এর ক্ষেত্রে 6 এবং 3 থাকলে অর্ধপূর্ণ, এটা গেলে পূর্ণ অবস্থা, এটাকে পূর্ণ, আর এটা হচ্ছে কি অর্ধপূর্ণ, ঠিক আছে। তাহলে কোনো একটা ইলেকট্রন বিন্যাস করলে যে আমাদের পূর্ণ বা অর্ধপূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি বলো, ব্যতিক্রমতা দেখা যেতে পারে। ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি দেখি 1s2 2s2। আচ্ছা একটু বলে রাখি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস বা উপশক্তি স্তর যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, তাহলে তারা কি হয়, স্থিতিশীল হয়। আর এই দুনিয়াতে সবাই কি চায়, আরাম করতে চায়। স্থিতিশীল মানে সে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। আমি যেমন কাজ করতে কম পছন্দ করি, আরাম করতে পছন্দ করি, ঠিক তোমার ক্ষেত্রেও আরাম করতে সবাই চায় বা সুখ চায়, ঠিক আছে কি না। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, নর্মাল অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। আর এখানে থাকে কত, 4টা নর্মাল হিসেবে ইলেকট্রন বিন্যাস করে, আহ্বানিত অনুসারে ইলেকট্রন বিন্যাস করবে। কিন্তু যদি আমার এখানে থেকে একটা ইলেকট্রন এখানে আসে, তাহলে এখানে হবে 5 আর এখানে হবে কত 1। দেখো তার উপশক্তি স্তর ইলেকট্রন দ্বারা কি হচ্ছে, অর্ধপূর্ণ হচ্ছে, মানে সেই স্থিতিশীল হচ্ছে। আর এই স্থিতিশীলতার জন্য সেখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সঠিক ইলেকট্রন বিন্যাস হয় কত, 3d5 4s1। সেম কপারের ক্ষেত্রে যদি আমরা দেখি, কপারের হচ্ছে কত 29, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। এটা থাকে নর্মাল অবস্থায়, ঠিক আছে। কিন্তু আমরা যদি দেখি এখান থেকে একটা ইলেকট্রন তাকে দিয়ে দেই, তাহলে তার 10টা হয়ে যায় না, 10টা হয়ে গেলে সে কি হয়, স্থিতিশীল হয়। এই স্থিতিশীলতা অর্জনের জন্য সে এই ইলেকট্রন বিন্যাস না নিয়ে হয়ে কি হয়, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s কত হয় 1। এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। তাহলে ওই প্রশ্নটা খালি দিছে এইভাবে, উদ্দীপকের এই মৌলটি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মেনে চললেও ও এক্স ওয়াই এর মৌলটি এই নিয়ম মেনে চলার উত্তরটি যথার্থতা। তার দুইটা প্রশ্ন সেমই, উত্তরও কি সেম, ঠিক আছে। শেষ আমাদের কাহিনী।
এবার দেখো পরের টাইপ, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরের সাথে আমরা 2-4টা জিনিস দিছি, সেটা হচ্ছে কি পার্সেন্টেজ দিয়ে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি, অথবা এখানে আরেকটা টাইপ আছে, আমরা এটা আলাদা টাইপ করতে পারতাম। যে ধরো একটা নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, এখানে তোমার হচ্ছে কি রে প্রকৃত ভর দেওয়া আছে, নিউট্রন সংখ্যা 34 হলে মৌলটি শনাক্তকরণ করো। এরকম প্রশ্ন যদি আসে, তোমাকে দেখো কোন একটা মৌলের মানে হচ্ছে যে স্বাধীনতা ডিপেন্ড করে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার উপরে। তোমার পারমাণবিক সংখ্যা যদি জানা থাকে তাহলে তুমি কিন্তু সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে। ধরো পারমাণবিক সংখ্যা 18 তাহলে কি হবে আর্গন, পারমাণবিক সংখ্যা 14 মানে হচ্ছে সে কি সিলিকন, পারমাণবিক সংখ্যা 12 তার মানে সে কি ম্যাগনেসিয়াম। এবার তোমাকে আইডেন্টিফাই করার জন্য, মৌল আইডেন্টিফাই করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা নির্ণয় করতে হবে। তো এটা আমরা টাইপ দিছি ম্যাথ, এই টাইপটা বুঝলে তোমরা আশা করি সহজেই ম্যাথটা করতে পারবা। তাহলে দেখো আমরা টাইপ, এখানে আমাদের একটা ম্যাথ আছে যে একটি পরমাণু নিউক্লিয়াসের প্রকৃত ভর কত দেওয়া আছে, 10 পয়েন্ট এত সামথিং দেওয়া আছে, নিউট্রন সংখ্যা দেওয়া আছে কত 34, মৌলটি শনাক্ত করো। ঠিক আছে, এখন একটু দেখাই। আমরা সবাই জানি কি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন প্লাস নিউট্রন, আর এই প্রোটন প্লাস নিউট্রনের ভরটাকেই বলতেছি আমরা কি নিউক্লিয়াসের প্রকৃত ভর। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি এখানে মৌলটার প্রোটন সংখ্যা কত, আমি একটু আগেই বলছি তোমাকে শনাক্তকরণ করতে বলে, মৌল শনাক্তকরণ করতে বলতে তুমি অবশ্যই কি সংখ্যা নির্ণয় করবে, প্রোটন সংখ্যা নির্ণয় করবা। যদি আমি জানি না, ধরি মৌলটির প্রোটন সংখ্যা হলো x, আর নিউট্রন সংখ্যা আমার এখানে কি আছে দেওয়া আছে। ঠিক আছে, নিউট্রন সংখ্যা আমার এখানে একটা কি দেওয়া আছে। এখন মৌলটি শনাক্তকরণ, আমরা জানি কি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলটাকে বলতেছি আমরা কি আমাদের নিউক্লিয়াসের ভর। তাহলে নিউক্লিয়াসের ভর দেওয়া আছে না, নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে। তাহলে দেখো আমি জানি না কয়টা আছে প্রোটন, ওই জন্য x ইন্টু তার পারমাণবিক প্রোটনের ভর 1.673 ইন্টু 10 ইনভার্স 24। এটার সাথে যদি আমরা নিউট্রনকে যোগ করি, কয়টা আছে নিউট্রন 34টা, কয়টা আছে 34টা, এবং একটা নিউট্রনের ভর যদি আমার 1.675, আমরা জানি নিউট্রনের ভর 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, আর প্রোটনের ভর কত 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে আমরা প্রোটনের সংখ্যাকে তার প্রোটনের ভর দ্বারা গুণ করছি, যোগ নিউট্রন সংখ্যাকে তার নিউট্রনের ভর দ্বারা কি করব গুণ করব, 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 ইকুয়াল টু হবে কি তার ওই যে নিউক্লিয়াসের ভর কত, নিউক্লিয়াসের ভর আছে 10.541 ইন্টু 10 ইনভার্স 13। ওকে, তাহলে দেখো তো আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, এই মানটা এদিকে কি আছে যোগ অবস্থায় আছে তাই না, ওইদিকে কি যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের x ইন্টু 1.673 ইন্টু 10 ইনভার্স 24 ইকুয়াল টু হচ্ছে 10.541 ইন্টু 10 ইনভার্স 23, আর মাইনাস আমরা এই মানটা করব। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে দেখি, 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 ইন্টু দিব 34, কত আসলো মাইনাস হইল 5.695 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, এটার মান আছে। তাহলে এটা এদিকে গুণ অবস্থায় থাকলে ওদিকে কী যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি মাইনাস 10.541 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, এই মান পাচ্ছি কত 4.846 ইন্টু 10 ইনভার্স 23। এই মানটাকে আমরা কি করব, এই মানটা এটা যদি গুণ অবস্থা আছে দিকে কী হবে ভাগ হবে, 1.673 ইন্টু 10 ইনভার্স 23। তাহলে আমরা কী পাইলাম 4.846 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ভাগ দিচ্ছি আমরা কত 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস
23 নয়, 24 -24, ঠিক আছে। কত আসতেছে আমাদের? প্রায় 29, 29। তাহলে বলো তো পারমাণবিক সংখ্যা 29 কার? 29 কার? কপার না? তাহলে আমরা বলতে পারি না প্রোটনের মান x এর মান, অর্থাৎ প্রোটনের মান কত আসলো? 29, অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে, প্রোটন সংখ্যা কত? 29, অর্থাৎ মৌলটি হলো কপার, ঠিক আছে। এইভাবে আমাদের বের করতে হবে। এরপরে দেখো দ্বিতীয় একটা ম্যাথ দিছে না, যে X8 মৌলের অণুর সংকেত, যার একটি অণুর ভর এত গ্রাম, মৌলটির আণবিক পারমাণবিক ভর কত, ঠিক আছে। তো আমরা একটা জিনিস দেখি যে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? আপেক্ষিক পারমাণবিক ভর, এটা একটা সূত্র পড়ছি না, যে একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপ এর 1/12 অংশের ভর, এই দুইটার অনুপাতকে বলি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর। কিন্তু দেখো আমরা যখন উদ্দীপকটা দেখছি, এখানে একটা কথা বলা হয়েছে কিন্তু, যে X8 একটি অণুর সংকেত, মানে বলতে হবে এই মৌলটাতে আমাদের অণু আছে কয়টা? 8টা। তাহলে আমাকে অণুর ভর দেওয়া আছে, আমার কিন্তু পরমাণুর ভর দেওয়া নেই। আমাদের সূত্র অনুযায়ী কি করতে হয়? X8 মৌলিক অণুর, তাহলে X8 8টা অণুর ভর হচ্ছে দেওয়া আছে 4.25 × 10⁻22 এত গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর কত? একটি পরমাণুর ভর কত হবে? 4.25 × 10⁻22 কে আমরা কি করব? 8 দ্বারা ভাগ দিব, তাহলে একটা পরমাণুর ভর পাবো। তাহলে কত হচ্ছে? 4.25 × 10⁻24, এটাকে ভাগ দিব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে কত আসলো? 5.3125 × 10⁻25। এটা হচ্ছে আমাদের কি? একটি পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভর যদি এরকম হয়, আমি কি ভুল করতেছি? 4.25 × 10⁻22 ভাগ দিলাম 8 দ্বারা, এই তো ভুল করছি না? হ্যাঁ অবশ্যই ভুল করছি। এখানে আমাদের কত হবে? এখানে 23 হবে। দেখো এখানে 23 হবে, ইনভার্স কত হবে? 23, 10⁻23। আর আমরা জানি কি একটি পরমাণুর ভর কত হইল? 5.3125 × 10⁻23। ভাগ দিব হচ্ছে কার্বন 12 আইসোটোপের এত ভাগ অংশের ভাগ কত? 1.66 × 10⁻24। তাহলে ভাগ দিব 1.6 × 10⁻, ভুল করছি আবার, 5.3125 × 10⁻23 ভাগ দিলাম আমরা কত দিয়ে? 1.66 × 10⁻24। কত আসলো? 32, ঠিক আছে। কত আসছে? 32। তাহলে এই যে দেখো আমরা কি বললাম, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র কি? একটি পরমাণুর ভরকে আমরা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দিয়ে ভাগ করব, আর এইটার একটা মান আছে কত? 1.66 × 10⁻24। এজন্য ওই পরিবর্তে আমরা ওই মানটা বসাইছি, বের হয়ে গেছে কত? 32 গ্রাম। তাহলে 32 গ্রাম ভর কার? আমাদের সালফারের। তাহলে এই দিক দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো মৌলটা একটা সালফার। আইসোটোপের শতকরা পরিমাণ হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, আপেক্ষিক পারমাণবিক ভর
নির্ণয়, এটা শিখি। ঠিক আছে, এই টপিকটা শিখলে তোমরা ওটা আরো ভালো করে বুঝতে পারবা। যেমন ধরো এখানে আমরা আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কতগুলো ম্যাথ আছে। কি বলছে? আইসোটোপ তেজস্ক্রিয় দৃশ্যকল্প 1 ক্লোরিন, এই দুইটা আইসোটোপ যারা প্রকৃতিতে শতকরা প্রাপ্ত মান হচ্ছে 75% এবং এটা কি 25%। ধরো মনে রাখবা যখন শতকরা মান দেওয়া থাকবে তাদের জন্য যোগফলটা কি হয় 100, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো বলছে দৃশ্যকল্প 1-এ কি করছে যে আমাদের ক্লোরিন 17 এবং 35, 17, 37 দুইটা আইসোটোপের মধ্যে এটা শতকরা পাওয়া যাচ্ছে 75% আর এটা পাওয়া যাচ্ছে কত 25%। এই শতকরা পার্সেন্টেজ থেকে তাদের কি করতে হবে? দেখো লেখা আছে দৃশ্যকল্প 1 হতে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এটাতে আমরা বের করতে যাই কিভাবে করব? আমরা জানি একটা সূত্র আছে, শতকরা পার্সেন্টেজ থেকে কারো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের একটা সূত্র আছে। তাহলে এখানে 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে উত্তর কি হবে? ক্লোরিন 17, 35 আর ক্লোরিন 17, 37 দুইটা আইসোটোপ আছে। এর প্রকৃত প্রাপ্ত পার্সেন্টেজ 75%, এর কত 25%। মনে হয় একটা সূত্র আছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, পারমাণবিক ভর নির্ণয় করতে গেলে আমার কি করতে হবে? প্রথমে আমরা কি করব? 1 নম্বরে করব সেটা হচ্ছে কি যার পার্সেন্ট আণবিক ভর তার পার্সেন্টেজ দিয়ে গুণ করব। কত? তাহলে 35 × 75 প্লাস যার আণবিক ভর তার পার্সেন্টেজ দিয়ে আমরা তাকে কি করব? গুণ করব 37 × 25। তারপর এই দুইটা মানকে যোগ করব, যোগ করে আমরা কি দিব? 100 দ্বারা ভাগ। তাহলে যা আসবে সেটাই আমাদের কি রে উত্তর। ঠিক আছে, তাহলে কত হইল? 35 × 75 প্লাস 37 × 25 ভাগ দিব কত দ্বারা? 100 দ্বারা। কত আসছে? আপেক্ষিক পারমাণবিক 35.5। পারবা না? ঠিক এরকম অক্সিজেনের দুটি আইসোটোপের দেখো আপেক্ষিক, এবার বলছে উল্টাটা দেখো, অক্সিজেনের দুটি আইসোটোপের 8, 16 এবং 8, 17 এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন বলছে কি দৃশ্যকল্প 2 হতে অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করো। তো ধরো এখানে আমরা যদি একটা জিনিস দেখাই, এটাকে আমি একটু ছোট করে নিই 1 নাম্বারটাকে। হ্যাঁ, 1 নাম্বার প্রশ্নটাকে আগে আমি একটু ছোট করে নিই। তো এখানে আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। 2 নাম্বার প্রশ্নের উত্তর যখন আমরা করব, আমি কিন্তু জানি না কোনটার পার্সেন্টেজ কত। তাহলে দুইটা আইসোটোপ আছে, ধরো 8, 16, অক্সিজেনের কত 8, 17। এখানে ধরি অক্সিজেন 8, 16 আইসোটোপের শতকরা সংযুতি, শতকরা সংযুতি ধরে নিলাম আমরা x। তাহলে অবশ্যই অক্সিজেন 8 এবং 17 এর আইসোটোপের শতকরা সংযুতি কত হবে? 100 - x%। কেন? আমরা আগেই বলছিলাম না একটা কথা যে দুইটার শতকরা সংযুক্তির যোগফল আমাদের 100 হইতে হবে। তাহলে একটা যদি x হয় তাহলে অবশ্যই আরেকটা হবে কি 100 - x। তাহলে আমরা বলতে পারি, এভাবে লিখতে পারি না, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু যার আণবিক ভর তার পার্সেন্টেজ দ্বারা গুণ করব কত 16 × x প্লাস যার আণবিক ভর 17 × 100 - x ভাগ দিব কত দ্বারা? 100 দ্বারা। যেখানে আপেক্ষিক পারমাণবিক ভরের মান আমার দিয়ে দেওয়া আছে কত? 16.5। কত? 16.5। ঠিক আছে, ইকুয়াল টু এখানে কত হবে? 16x গুণ করলে কত হবে? প্লাস 17 100 - 17x নিচে হবে কত? 100। যদি আমি এটাকে ক্যালকুলেশন করি বা তাহলে এখানে গুণ করো, এখানে থাকতেছে x মাইনাস x প্লাস 1700 ইকুয়াল টু হচ্ছে 1650। এই 100 দ্বারা এটাকে গুণ করলাম, তাহলে দেখো তো আবার এটা এদিকে চলে আসলে মাইনাস হবে, এটা গেলে কত হবে? প্লাস হবে 1700 - 1600 + 50। তাহলে কত হলো? 50%। তাহলে x এর পরিমাণ যদি আমার 50% হয় তাহলে অবশ্যই
100 মাইনাস এক্স, এটা যদি আমার 50% হয়, এটা মানে কত হবে আমার 50%। এভাবে শতকরা সংযুক্তি বের করা যায়। ঠিক আছে, এখন দেখো দৃশ্যকল্প 3 দিছি আমি, যে এক ধরনের আইসোটোপ আছে যাদের হতে এক ধরনের বিশেষ ধরনের রশ্মি নির্গত হয়, এটা তেজস্ক্রিয় আইসোটোপ। এখান থেকেও প্রশ্ন আসতে পারে বিশেষ ধরনের আইসোটোপ চিকিৎসা বিজ্ঞানের গুরুত্ব। তোমাদের বইয়ে দেখবা চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার দুইটা আছে, একটা রোগ নির্ণয়ে, একটা কি রোগ নিরাময়, দুইটা পয়েন্ট ব্যাখ্যা করে দিবা। আর মানব জীবনের উদ্দীপকের বিশেষ ধরনের আইসোটোপের উপকার, অর্থাৎ ওখানে তোমাদের যতগুলো আইসোটোপের ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, তারপর আছে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে, সবগুলো তুমি পয়েন্ট আকারে ব্যাখ্যা করে দিবা। এখন আমরা যে জিনিসটা আসতেছিলাম সেটা হচ্ছে লাস্ট টপিক। আমাদের লাস্ট টপিক বলতে লাস্ট একটা জটিল ম্যাথ আসছিল, যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, ঠিক আছে কি না? এই 3টা আইসোটোপের মধ্যে হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 আইসোটোপের মধ্যে একটা প্রকৃতিতে পাওয়া যায় কত 99.98%। মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, দ্বিতীয় মৌলটির শতকরা এবং তৃতীয় মৌলটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, কারণ এইখানে আগের বার যখন আমরা শতকরা নির্ণয় করছিলাম আপেক্ষিক পারমাণবিক ভর থেকে, তখন একটা জিনিস দেখছি, এখানে দেখো আগের বার যখন দেখছিলাম ওই যে অক্সিজেনের শতকরা পার্সেন্টেজ নিল মানে 2টা ছিল, কিন্তু এখানে কয়টা আইসোটোপ আছে? 3টা। হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 তো দেখো 3টার মধ্যে একটার পার্সেন্টেজ দেওয়া আছে আমার এখানে কত 99.98%। তাহলে আমার বাকি 2টার শতকরা সংযুক্তির মান নির্ণয় করতে, তাহলে আমরা ধরে নিব একটা ধরে নিব x%, তাহলে অবশ্যই অপরটা হবে কত 100 মাইনাস 99.98 প্লাস x%। আপনারা কি বুঝতে পারছি? পুরোটাই কেন আমরা জানি কি যে এদের প্রকৃতিতে প্রাপ্ত 3টা পার্সেন্টেজের মানের যোগফল কত হবে 100 হইতে হবে। তাহলে একটা তো দেওয়া আছে, আর বাকি 2টার মধ্যে একটা আমরা ধরে নিছি x, তাহলে এইটার এটা যোগ করার পরে যা থাকবে সেটাই হচ্ছে কি এইটা। তো এরকম করে তুমি এভাবে নির্ণয় করো আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু যার পার্সেন্টেজ, যার ভর তার পার্সেন্টেজ, এর ভর ইন্টু 99.98 প্লাস এর ভর 2 ইন্টু এক্স প্লাস এর ভর কত 3 ইন্টু 100 মাইনাস 99.98 প্লাস এক্স, এদের নিচে হয়ে যাবে কত 100। ঠিক আছে, এখন দেখো এখানে আবার আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে কতটুকু 1.00025। আর তুমি এগুলো ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবা, এক্স এর মান বের করলে পরবর্তীতে আমরা এটা হবে এক্স এর মান বাইরে এটা পাবো, আর এটা 100 মাইনাস থেকে ওটা যোগ করে দিলেই ওটাও বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক সব পড়াগুলা শেষ। এই অধ্যায়ের ভিতরে যতগুলো টাইপের প্রশ্ন, যতগুলো যে ধরনের প্রশ্ন সবগুলো আলোচনা করে দিলাম। তুমি যদি এখন কিছু বোর্ড কোশ্চেন দেখো তাহলে সমস্যা তুমি নিজেই বুঝতে পারো। দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং তোমরা যদি পারো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের কাছে, যাদের এরকম সমস্যা আছে তারা যেন এই সমস্যাটা কী করতে পারে, সলভ করে ফেলতে পারে।